রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের মন্ত্রিসভার গোটা ক্যাবিনেটকে সিবিআই এর তদন্তের মুখোমুখি হতে হলো না এবং সুপার নিউমেরারি পোস্টের জন্য অবৈধভাবে যে অতিরিক্ত পোস্ট ক্রিয়েট করা হয়েছিল, যার অনুমোদন দিয়েছিল তৃণমূল কংগ্রেসের মন্ত্রিসভা, তার সিবিআই তদন্তের স্থগিতাদেশ দেওয়াতে নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা হলেও তার ক্ষতে প্রলয় পড়েছে। কিন্তু যতটা পরিমাণ ক্ষত সৃষ্টি হয়েছে তার প্রশাসনের মধ্যে, ততটা কি প্রলেপ পড়ল? উত্তর হচ্ছে না। যে পরিমাণ প্রলেপ পড়ল সুপ্রিম কোর্টের এই স্থগিতাদেশের ফলে, সেটা সাময়িকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছুটা নিশ্চিন্তে রাখবে, কয়েকদিনের ঘুম হয়তো শান্তিতে তিনি নিতে পারবেন। কিন্তু 2026-এর নির্বাচনটা তার কাঁটার শয্যাতেই কার্যত পরিণতি এখনো পর্যন্ত হয়ে রয়েছে। কেন? আজকেই আপনাদের সামনে আমি তুলে ধরবো। যারা মনে করছেন সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে আপনারা হতাশাগ্রস্ত, তৃণমূল কংগ্রেসের জন্য একটা অন্তত যারা এই দোষ করলেন তাদের খারাপ পরিণতি যারা আপনারা মনে করছিলেন, আইনগত দিক থেকে যারা ভাবছেন যে এটা হলো না, তারা সম্ভবত ভুল ভাবছেন। আসুন আজকে আলোচনা করে দেখা যাক। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্বটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে, এই যে সুপ্রিম কোর্টের রায়ের পর, চিফ জাস্টিস সঞ্জীব খান্না ডিভিশন বেঞ্চের এই রায়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক প্রতিক্রিয়া কেমন, আসুন আমরা জানার চেষ্টা করি মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া কেমন। শুনুন। যেই খবরটা আমার কাছে এলো, আমার মনটা শুদ্ধ হয়ে গেল, হৃদয়টা ভরে গেল ভালোবাসায়। মনে হচ্ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গান, দোলাও 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 আমার হৃদয়। মনে হচ্ছিল যে আমার আলো, ওগো আলোয় ভুবন ভরা। এই ভিডিওটা আপনাদের আগেও আমি দেখিয়েছিলাম। এই প্রতিক্রিয়াটা কিন্তু এই ঘটনার পরে নয়। যখন লোকসভা নির্বাচন চলছিল, যখন প্রথমবারের জন্য 26,000 চাকরির পুরো প্যানেলটাকে বাতিল করে দিয়েছিল দেবাংশু বসাকে এবং সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ, তারপরে চিফ জাস্টিসের চন্দ্রচূড় মহাশয় যখন এটাকে স্থগিতাদেশ দিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্টে, মুখ্যমন্ত্রীর মনে তখন দোলা লেগেছিল। আর আজকে মুখ্যমন্ত্রীর মনে কিন্তু সেই দিন যতটা পরিমাণ দোলা লেগেছিল, আজকে সেই দোলা লাগার কোনোই সম্ভাবনা নেই। আপনারা মনে করবেন যে এখনো পর্যন্ত 26,000 চাকরি বাতিলের মারাত্মক যন্ত্রণাটা হজম করতেই হচ্ছে মুখ্যমন্ত্রীকে, এর অন্যথা নেই। আমরা জানি যে মুখ্যমন্ত্রী 26,000 চাকরি বাতিলের পর তিনি এবং তার পারিষদ বর্গ কিভাবে লোকসভা নির্বাচনের পর থেকে, প্রথম যখন এই ঘোষণা হয় কলকাতা হাইকোর্টে, তারপর থেকেই কিভাবে বিজেপির বিচারালয় বলে কিংবা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, বিচারপতিদের নামে কি কি বক্তব্য বলে অনাস্থা প্রকাশ করেছিলেন, তার একটি দুটি নমুনা আপনাদের শোনাবো নিশ্চিতভাবে। কিন্তু এটাই আমাদের বিউটি অফ ডেমোক্রেসি, যে আমাদের বিচার ব্যবস্থা বেঁচে রয়েছে। চাইলেই হয়তো একটা সিবিআই তদন্তের মাধ্যমে এই রাজ্য সরকার বা গোটা পশ্চিমবঙ্গে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়ে যেতে পারত, কিন্তু সেই জায়গা থেকে নিরপেক্ষভাবে বিচার করে তারা মনে করেছেন এই সিদ্ধান্ত দেওয়া এখনই ঠিক নয়, ফেডারেল স্ট্রাকচারের জন্য এটা বিপজ্জনক। কেন, আসবো আলোচনায়। কিন্তু তার আগে পার্থ ভৌমিক তিনি কি মন্তব্য করেছিলেন এই 26,000 চাকরি চলে যাওয়ার পর বিচারপতিদের জেল হওয়া উচিত বলেছিলেন, শুনে নিন একবার। যদি থাকে বিচারপতি সাহেব, আপনি জেনে যাবেন এই এতগুলো 19,000 পরিবারের চোখের জল, তার মূল্য কিন্তু আপনাকে কোনো না কোনো দিন ওই ভগবানই চুকিয়ে দেবে। শুনলেন বন্ধুরা, 26,000 চাকরি বাতিলের পর বলেছিলেন যে বিচারপতিদের জেল হওয়া উচিত। শুধু ইনি একা নন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যদি এই ভাষায় কথা বলেন, তাহলে তাদের পারিষদ বর্গ তো সেই ভাষাতেই কথা বলবে। এই একটা হয়েছে, না মন্দির, না মসজিদ, না গুরুদ্বারা, না গির্জা, একটা বিজেপির বিচারালয়। বিজেপি যেটাকে বসে বিচার করে,
তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন বঞ্চিতদের নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সমাবেশ করলেন, সেদিনও তো খুব কম কিছু প্রশ্ন তোলেননি। কোথাও কোথাও তার মনে পড়ে যাচ্ছিল যে তার ভিডিওটা আবার সুপ্রিম কোর্টে দিলে তার জেল হয়ে যেতে পারে, তিনি নিজের মুখে স্বীকার করছেন। সেই কারণে যতটা রাগ তার ভেতরে জমে রয়েছে ততটা তিনি বলতে চেয়েও বলতে পারেননি। তবে মনে করাবো তিনি ঠিক কি কি বলেছিলেন, শুনুন। আমি সরাসরি চ্যালেঞ্জ করছি, আর এই রায়ের পেছনে কিছু খেলা তো নেই। সেই খেলাটা কে খেলেছেন? একজন প্রধান বিচারপতি স্টে করে দিচ্ছেন। আমি কোর্টের কথায় বলছি, এই লাইনটা আমি বলবো কোর্টের কথায়। কারণ মনে রাখবেন, আজকে যে আলোচনাটা হচ্ছে, এই রেকর্ডটা কেউ কেউ আবার ট্যাপ করে প্রধান বিচারপতির কোর্টে পাঠাবেন, আমাকে যাতে জেলে পড়া যায়। তাই মনে রাখবেন, আমি লটা জানি, আমি নিজেও লয়ার। শুনলেন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রতিক্রিয়া জানায়নি। আপনারা একটু খেয়াল করে দেখবেন, আমি যে আপনাদের সামনে ইন্ট্রোডাকশনটা দিলাম, যে যারা ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এটা একটা বিরাট স্বস্তির খবর, আমি আপনাদের প্রথমেই বললাম যত পরিমাণ ক্ষত রয়েছে সেই ক্ষতর তুলনায় এটা অত্যন্ত কম একটা প্রলেপ। যদি এটাই সত্যি ক্ষতর পরিমাণ অনুযায়ী প্রলেপ দেওয়া হতো, এতক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রীর সম্ভবত একটা প্রেস কনফারেন্স, প্রেস বাইট আমরা দেখতে পেতাম। আমি অন্তত দেখতে পাইনি, জানি না তিনি বলেছেন কিনা। তাহলে এখান থেকেই প্রমাণ হয় যে মুখ্যমন্ত্রীর মনে ক্ষতের প্রলেপটা পড়েনি। তার কারণ হচ্ছে 26,000 চাকরি বাতিল আপনারা দেখছেন। আসলে এই 26,000 সিলেকশনের জন্য কমপক্ষে 25 লক্ষ বোধহয় চাকরি প্রার্থী অ্যাপিয়ার হয়েছিলেন, এবং এই যোগ্যদের সঙ্গে যাদের অযোগ্যদেরও টাকার বিনিময়ে ঢুকিয়ে দেওয়া হলো, সেই অযোগ্যদের শূন্যস্থান পূরণ করতে পারতেন ওই 25 লক্ষ যারা অ্যাপিয়ার হয়েছিলেন তাদের মধ্যে যে কেউ যোগ্য। আজকে তারা বলছেন যে আমরা যোগ্য বলে ব্যাচ পরে ঘুরছেন, কিংবা সুপ্রিম কোর্ট বলছে বা অনেকেই বলছেন কারা যোগ্য কারা অযোগ্য। আমরা একটা জিনিস ভুলে যাচ্ছি, সম্ভবত যে 25 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় অ্যাপিয়ার করেছিলেন তাদের মধ্যেও অনেকে যোগ্য ছিলেন। তার কারণ যদি এই 25 লক্ষ থেকে 26,000 পুরোটাই মানে স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ হতো, তাহলে অযোগ্যদের জায়গা থেকে তারাও ঠাঁই পেতেন। আজকে অনেকেই ধরছেন না। অর্থাৎ ডিপ্রাইড 25 লক্ষ ইন্টু যদি 4 জন করে মেম্বার হয় তাহলে 1 কোটি মেম্বার। পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত সম্ভবত 10 বা 11 কোটি মানুষের বাস, ভোটারের সংখ্যা সম্ভবত 6-7 কোটি। তার মধ্যে থেকে যদি 1 কোটি চলে যায় যারা সরাসরিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দুর্নীতিতে প্রভাবিত, তাহলে 26-এর নির্বাচনটা তাদের জন্য কি অপেক্ষা করছে এটা একটু ভেবে দেখুন। তার কারণ এই 1 কোটি পরিবার তারা লোকসভা নির্বাচনে অধিকাংশই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে এসেছিলেন। এবার কি পরিণতি হতে চলেছে একটু ভেবে দেখুন। আমি আপনাদের শুধু এর পাশাপাশি, যেমন কালকে বলেছিলাম, আপনারা জানেন কালকে আমি আপনাদের সামনে বলেছিলাম যে 34,000 চাকরি প্রার্থী, প্রাথমিকের চাকরি প্রার্থীর ভাগ্য ঝুলে রয়েছে। মাননীয় বিচারপতি সৌমেন সেন তিনি শুনতে চাননি, ছেড়ে দিয়েছেন। সেটি প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের হাতে চলে গিয়েছে। সেই মামলারও শুনানি রয়েছে, কারণ সেখানেও রায় দেওয়া হয়েছিল 34,000 চাকরি বাতিল, সেই প্যানেলটাও বাতিল করে দেওয়া হয়েছিল। কাজে বললাম না, ক্ষত এত বড়ই ক্ষত, এই ক্ষতকে প্রলেপ কোনোভাবেই দেওয়া যাবে না। এবং শুধু তাই নয়, আমি আপনাদের সামনে আরো 2-1টা খবরের কাটিং দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি সোশ্যাল মিডিয়া থেকে নিয়েছি, সত্যতা আপনারাই বলতে পারেন, ভুল ধরিয়ে দিতে পারেন। দেখুন, লেখা রয়েছে সিএসসির 18 কোটি টাকা তৃণমূলের পকেটে, শোভন দেবের বিরুদ্ধে অভিযোগ সংস্থার কর্মীর। এটি যদি একটি ঘটনা হয়, এরপরে আপনারা দেখুন এসএসসি স্ক্যাম, বিক্রি হয়েছে মুখ্যমন্ত্রীর সভার পাস, অভিযোগে ধুন্ধুমার পরিস্থিতি নেতাজি ইন্ডোরে। অর্থাৎ আমরা যোগ্য বলে যে কার্ড ঝুলিয়ে যাওয়া হয়েছিল সেই কার্ডও নাকি টাকার বিনিময়ে বিক্রি হয়েছে বলে অভিযোগ। সেই কারণেই আমি আপনাদের সামনে বলছি যে
ক্ষত সারানোর কোনো উপায় নেই। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে পথে পরিচালনা করার চেষ্টা করছেন, তিনি নিজের মুখে বলেছেন, আপনারা শুনেছেন, তার কাছে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, প্ল্যান ই পর্যন্ত রেডি রয়েছে। চাকরি কেড়ে নেওয়ার অধিকার কারণ নেই। আমাদের প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি এন্ড ই রেডি। এ কথা বলার জন্য আমাকে জেলেও ভরে দেওয়া যেতে পারে, কিন্তু আই ডোন্ট কেয়ার। আচ্ছা, সততার কিন্তু একটাই শেড হয়, এটা মাথায় রাখবেন, হোয়াইট, কোনো গ্রে শেড হয় না। আর যদি গ্রে শেড হয় ভাবেন, তাহলে সেটাই এবিসিডি এরকম গ্রে শেড ভাবতে পারেন। কিন্তু অনেস্টি ইজ অলওয়েজ হোয়াইট, অর্থাৎ ট্রু বা ফলস। আমি অনেস্ট বা অনেস্ট নই, কিন্তু আমি অনেস্ট, হালকা অনেস্ট, একটু বেশি অনেস্ট, আর একটু কম অনেস্ট, এরকম হয় না। তাই প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি হতে পারে না। প্ল্যান এই একমাত্র রাস্তা, অর্থাৎ স্বচ্ছভাবে চাকরি দেওয়া, চাল থেকে কাকড় আলাদা করার তথ্য সুপ্রিম কোর্টের কাছে গিয়ে বলা যে আমাদের কাছে ছিল, আমরা দিইনি রাজনৈতিক প্রেসারে বা কোনো ভয়ে, আমরা এখন সেটা দিচ্ছি। রাজনৈতিক অভিঘাত প্রস্তুত আমরা 2026-এর নির্বাচনে, এটা জেনেও যদি মানুষ আমাদের ভোট দিতে চাই, ভোট দিক, তাহলে মুখ্যমন্ত্রীর অনেস্টিটা বেরিয়ে আসবে। কিন্তু মুখ্যমন্ত্রী সেদিকে যাবেন? আমাদের সকলেরই প্রায় উত্তর জানা রয়েছে। আপনারা কেউ ভাববেন না এই যে সুপ্রিম কোর্টে গতকাল শুধুমাত্রই বলা হয়েছে যে এই যে স্ক্যামটা হয়েছে সুপার নিউমেরারি পোস্টের জন্য, সেখানে যে বলা হয়েছে যে নতুন করে ভ্যাকেন্সি তৈরি করার, এটা নিয়ে সিবিআই তদন্তের জন্য স্থগিতাদেশ দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই যে সুপার নিউমেরারি পোস্ট তৈরি করাটা ছিল বৈধ না অবৈধ, সেটা এখনো পর্যন্ত বিচারাধীন। সম্ভবত বিশ্বজিৎ বসুর বেঞ্চে কলকাতা হাইকোর্টে সেটা এখনো বিচারাধীন, তার বিচার এখনো আসতে বাকি রয়েছে। সেই কারণেই আপনাদের সামনে আমি বললাম যে এটা এমন কোনো ঘটনা নয় যে ঘটনা থেকে আপনারা এটা বলতে পারবেন যে বা একবারে ভেঙে পড়বেন। দেখুন, এতদিন পর্যন্ত আমিও আপনাদের সামনে বিভিন্ন ফ্রাস্ট্রেশন হয়তো ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পেয়েছেন। খুব স্বাভাবিক ব্যাপার, যে ফ্রাস্ট্রেশন আপনাদের মধ্যে রয়েছে, আমরাও মানুষ, সেই ফ্রাস্ট্রেশন আমাদের মধ্যেও রয়েছে। তার কারণ একটা দুর্নীতিগ্রস্ত প্রশাসনকে সহ্য করে নেওয়া কোনো সৎ ব্যক্তির পক্ষে একেবারেই সম্ভব নয়। কিন্তু 26,000 চাকরি বাতিলের সিদ্ধান্তটা কার্যকর। এতদিন পর্যন্ত স্থগিতাদেশ ঝুলে ছিল, অনেক ব্যবস্থা ছিল, ইফস অ্যান্ড বাটসের মধ্যে ছিল। এখন এটা সুপ্রিম রায়ে এটা ঘটে গিয়েছে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রছাত্রীদের যে পরামর্শ দিয়েছিলেন যে তোমরা ভলেন্টারিলি গিয়ে তোমরা স্কুলে গিয়ে পড়াও, সুপ্রিম কোর্ট কি কোথাও তোমাদের বলেছে যে তোমরা যেও না? প্রথমত আমরা বলেছিলাম, দেখুন, শিক্ষকরা কিন্তু তারা সর্বস্ব হারিয়েছে, এরপরে যদি স্কুলেও যায় সুপ্রিম কোর্টের এই অমান্য করে, তাহলেও কিন্তু তারা আবার নতুন বিপদে পড়তে পারেন। এই ধরুন না, আমি যদি মনে করি ভলেন্টারি সার্ভিস কি সব জায়গায় দেওয়া যায়, আমি যদি মনে করি আজকে আমি ইউটিউব করছি, কাল থেকে আমি যে কোনো একটা স্কুলে গিয়ে পড়াবো, পারবো আমি? আপনি চাইলে কি আপনার পাশের বাড়ির স্কুলে গিয়ে পড়াতে পারেন, তার কারণ আপনি ভলেন্টারি সার্ভিস দেওয়ার চেষ্টা করছেন? আপনি পারেন না। একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি হবে। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তে কিন্তু ছাত্রছাত্রীরা কান দেননি। অধিকাংশই তারা, আপনারা দেখতে পাচ্ছেন সম্ভবত, অধিকাংশই কিন্তু তারা রিজেক্ট করেছেন মুখ্যমন্ত্রীর এই পরামর্শ। অর্থাৎ ছাত্রছাত্রী, অভিভাবকরা তারা দ্বিতীয়বার আর ঠকতে চাইছেন না। এইটাই মুখ্যমন্ত্রীর জন্য সব থেকে বড় ক্ষত। এবং শুধু তাই নয়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি জানি না তার কাছে তিনি সোজা দেখার কখনোই চেষ্টা করেছেন কিনা রাজনীতির সিংহাসনে বসে। সোজা পথ অনেকগুলো রয়েছে, কিন্তু সেই সোজা দৃষ্টিভঙ্গি মুখ্যমন্ত্রী সম্ভবত কিছুতেই দেখতে পান না। তার কারণ সেখানে ভোট নেই। অনেস্টির রাস্তায় ভোট হয়তো নেই ইমিডিয়েটলি,
কিন্তু আসলেই অনেস্টির রাস্তায় ভোট আসে। আপনি ওই যে সততার প্রতীক কথাটা বলতেন প্রথম সেটা যদি ধরে রাখতে পারতেন, আজকের দিনেও দাঁড়িয়ে যদি আপনাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা সততার প্রতীক লিখতে পারত, তাহলে কিন্তু সত্যি আপনার জনপ্রিয়তা আজকেও হ্রাস হতো না। তার কারণ সততার প্রতীক লেখা এবং সেটাকে সত্যি সত্যি ক্যারি করা দুটোই একসঙ্গে হতে হবে, আর একসঙ্গে হচ্ছে না বলে সততার প্রতীক লেখাটা ছেড়ে দিয়েছেন। কিন্তু উল্টোটা হওয়া উচিত ছিল, আপনার অন্য দৃষ্টিভঙ্গিগুলো ছেড়ে দেওয়া উচিত ছিল, সততার প্রতীক কথাটা লেখা উচিত ছিল এবং সেই অনুযায়ী কাজ করা উচিত ছিল। দেখুন, কথায় আছে সবকিছুর জন্য, মানে কোনো কিছুর জন্যই সততা ত্যাগ করা যায় না, আর সততার জন্য সবকিছু ত্যাগ করা যায়। কিন্তু যদি রাজ্য সরকার উল্টো করে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাট আউট থেকে সততা শব্দটা উড়িয়ে দিলেন, তার কারণ সেটা মানানসই হচ্ছে না, তারা বুঝতে পেরেছে। আসলে হওয়া উল্টো ছিল, হওয়া উচিত ছিল অন্যটা। এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর নিচে সততার প্রতীক কথাটা লেখা উচিত ছিল এবং তিনি যে ভুলভ্রান্তির রাস্তাগুলো নিয়েছিলেন সেগুলো থেকে তার সরে আসা উচিত ছিল। তাই সেই কারণেই বললাম, কোনো সুপ্রিম কোর্টের রায়, কোনো সিবিআই তদন্তের শিথিলতা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে পরিত্রাণ দিতে পারে না। তার কারণ তিনি নিজেই বা তার প্রশাসন নিজেই সঠিক রাস্তায় যাবেন কিনা সেই সিদ্ধান্ত সম্ভবত নিতে পারেননি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এর বাইরে কিছু বলার নেই, হতাশ হবার কারণ কিছুই নেই। তার কারণ এর বেশি আর হতাশ আমরা কেউ হতে পারি না। যা পরিমাণ আমাদের মধ্যে দিয়ে দুর্যোগ গেছে, তার থেকে বেশি হতাশার আর কি হবে। হ্যাঁ, 26,000 বাতিল হয়েছে, আরো 34,000 বাতিল হবে, আরো 10-12 হাজার বিভিন্ন অন্যান্য জায়গায় বাতিল হবে। ওবিসি কোটার মামলা, সেখানে গিয়ে দেখবো যে মুসলিম ভাই বোনেরা তারা সাফার করলেন। এরকম সব জায়গায় অ্যাকচুয়ালি মাৎসন্যায় পরিস্থিতি তৈরি হবে। তাই আজকে ওদের চাকরি গেছে বলে যারা হাসছেন, জয় বাংলা বলছেন, একটু সামলে যাবেন। এই পরিস্থিতি আপনার পরিবারেও যে কোনো দিন হতে পারে। এনিওয়ে, লিখে জানাবেন আপনাদের মন্তব্য। এখনকার মতো অন্তত এখানে শেষ করলাম। কোনো রকমেরই হতাশ হওয়ার কিছুই নেই বলে আমার ব্যক্তিগতভাবে মতামত।